রাজনীতি যার জীবন, সম্পূর্ণ পরিবার রাজনীতিতে কিন্তু জীবনের অনেকাংশ পার করে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা যার সঙ্গে রয়েছি তার শুরু আরএসএস থেকে। বিরোধী শিবিরে শিল্পাঞ্চলে একটাই নাম, দেবতনু ভট্টাচার্য, যেখানে এখনো পর্যন্ত কোনো দাগ নেই, বিরোধীরাও কিন্তু নাম ধরে কোনো কটাক্ষ করেন না। আমরা রয়েছি দাদার সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই রাজনীতির শুরু কোথা থেকে? দেখুন, অনেক ছোট থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসেবে শাখার মাঠে যাওয়া দিয়ে আমার সামাজিক জীবন শুরু। 1992 সালে বিএসসি পাস করার পরে আরএসএস এর প্রচারক বলা হয়, হোল টাইম যারা কাজ করে, প্রচারক হিসেবে আমি বাড়ি ছেড়ে বেরোই। প্রথমে বীরভূমে এবং পরে নর্থ ইস্টে, আসাম, ত্রিপুরা, এই সমস্ত এলাকাতে আরএসএস এর বিভিন্ন দায়িত্ব পালন করার পরে 2006 সালে আবার বাড়ি ফিরি। বাড়ি ফেরার পরে আবার হিন্দু সংহতি বলে একটা সংগঠন, খুবই এফেক্টিভ সংগঠন, তখন ঘোষ ওনার নেতৃত্বে চলছিল। তখন আমাকে অ্যাপ্রোচ করেন, আমি তখন ওনার সঙ্গে আবার হিন্দু সংহতির কাজ শুরু করি। বাড়ির এক ছেলে, এটা সত্যি কথা। সেই জায়গা থেকে আরএসএস এর প্রচারক, তারপর আজকে সক্রিয় রাজনীতিতে শুরু থেকেই ছিলেন। একটা প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক শিক্ষা বা এমনি শিক্ষিত ছেলেরা আজকের দিনে রাজনীতিতে আসে কি? সংখ্যা অনেক কম। কি কারণ মনে হয়? দেখুন, এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে একটা সেলফ সেন্টার্ড হওয়ার একটা প্রবণতা, সেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে ডেভেলপ হয়েছে। সবার চিন্তা থাকে যে আমার কেরিয়ার কিভাবে তৈরি হবে, পড়াশোনা করব, চাকরি করব, ব্যবসা করব, নিজের একটা ডেভেলপমেন্ট হবে এবং সেই কাজে বাকি যাকে যাকে দরকার, যে যে জায়গাকে দরকার, সেগুলোকে আমরা ইউটিলাইজ করব। এই চিন্তা একটা কারণ যে মানুষ সমাজ জীবনে কিছু কন্ট্রিবিউট করতে হবে, সেটা চিন্তার জায়গা থেকে অনেকটা সরে গেছে এবং নিজের চিন্তা বেশি করে করছে, এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে রাজনৈতিক যে কালচার, এই কালচারটা এতটাই দূষিত এবং এত কলুষিত হয়ে গেছে যে যারা ব্রাইট ফিউচার গঠন করার যাদের ক্ষমতা রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, তারা এই ঝঞ্ঝাটের মধ্যে, এই নোংরামির মধ্যে তারা কমফোর্টেবল ফিল করে না, তারা আসতে চায় না, তারা এখান থেকে দূরে থাকে। এই দুটো কারণের জন্যই আমার মনে হয় যে যাদের আসা উচিত অ্যাকচুয়ালি রাজনীতিতে, তারা আসতে চাইছে না, অনেকটাই ফ্রাস্ট্রেটেড তারা। বিরোধী শিবিরের এক বিশাল দায়িত্ব নিয়ে আপনি এই মুহূর্তে রয়েছেন এবং আসানসোল শিল্পাঞ্চলে এবং বিভিন্ন বাড়ি বাড়িতে আপনি যাচ্ছেন, নির্বাচনের কারণে হোক বা সমাজ গঠার কারণে হোক যাচ্ছেন। মানুষ অ্যাকচুয়ালি কি চাইছে, কি দরকার তাদের? মানুষ এখানে নিজেদের ডেভেলপমেন্টের জন্য একটা উপযুক্ত পরিবেশ চাইছে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে, ইন্টিমিডেশন হোক, বিভিন্ন ধরনের থ্রেটনিং হোক, এই থ্রেট পারসেপশন একটা তৈরি হয়ে গেছে সমাজের মধ্যে। তারা এখান থেকে পরিত্রাণ চাইছে এবং একটা টোটাল অরাজকতা, নৈরাজ্য পশ্চিমবঙ্গে যে সৃষ্টি হয়েছে, কোনো দিক থেকে কোনো ডেভেলপমেন্টের আশা, কোনো উন্নয়নের আশা মানুষ আর দেখতে পাচ্ছে না। মানুষ এই জন্য একটা ডেভেলপমেন্ট হোক, এখানে একটা উপযুক্ত সুস্থ পরিবেশ তৈরি হোক, যেখানে মানুষ নিজের এবং নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে এবং পরবর্তী প্রজন্মের শিক্ষা দীক্ষা, তাদের ব্রাইট ফিউচার, এটা গঠনের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হোক। সাধারণ মানুষ এটাই চাইছে। এই যে এলাকাটা আসানসোল শিল্পাঞ্চল, বেসিক্যালি রেল, সেল, ইসিএল এবং বেশ কিছু মাইন্স, কয়লা খনি, ইটাপাড়া মাইন্স হোক, চরণপুর মাইন্স হোক, এই সমস্ত রয়েছে এবং এর বেশিরভাগটাই কেন্দ্র সরকারের আওতায়। সেই জায়গা থেকে বিরোধীরা বলছে যে তাহলে এই বিজেপি কেন্দ্র সরকারের মাধ্যমে কোনো কর্মসংস্থান করতে পারছে না, কারণ তারাই নাকি করছে।
সেই জায়গাটা আপনাদের চিন্তা ভাবনা কি, বেকারদের যে কর্মসংস্থান বা তাদের চাকরি, এই জায়গা থেকে কি ভাবছেন? দেখুন, যে কোনো প্রতিষ্ঠান যে এলাকাতে তাদের কর্মকাণ্ড চালায়, তো সেক্ষেত্রে এখানে যারা লোকাল ম্যানেজমেন্ট আছে তারা চাইছে যে যতটা সম্ভব শাসক দলকে ম্যানেজ করে তাদের সঙ্গে সমঝোতা করে এখানে আমাদের কাজটা চালিয়ে যায়। এবং এই পরিস্থিতির কারণে শাসক দলের লোকেরা তারা স্বজন পোষণ করছে, নিজেদের লোকজনকে কাজে ঢোকাচ্ছে এবং সেখান থেকে একটা যে রেভিনিউ জেনারেট হচ্ছে, সেখানে কিছু দুর্নীতি, কিছু তোলাবাজি, কিছু সিন্ডিকেট এই সমস্ত ক্রিয়েট করে তারা একটা বড় অঙ্কের রেভিনিউ জেনারেট করছে এবং তারাই অনেককে বেসরকারিভাবে স্থানীয়ভাবে কাজে লাগিয়ে তাদের পুষছে বলা যেতে পারে, পালন পোষণ করছে। তো সেই জন্যে শাসক দলের লোকেরা কখনোই রেল, ইসিএল, সেল এখানে বিরাট কর্মসংস্থান হোক সে ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নেই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধুমাত্র এটার জন্যই রয়েছে যে যদি কিছু রিক্রুটমেন্ট আমাদের লোক নিতে হবে, যোগ্য লোক দরকার নেই, আমাদের লোককে নিতে হবে। তাহলে সেই জায়গা থেকে কর্মসংস্থানের জন্য আপনি বেশ কিছু আন্দোলন করেছেন এবং সেখানে দেখা গেছে যে শাসকরা সেখানে তার বিরোধিতা করছে আপনার আন্দোলনে। কতটা ঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে এই মুহূর্তে? দেখুন, গোটা পশ্চিমবঙ্গে বিরোধীরা প্রচণ্ডভাবে তাদেরকে লড়তে হচ্ছে। গণতন্ত্রের এখানে গলা টিপে ধরে আছে শাসক দল, রাজ্য সরকার, পুলিশ, প্রশাসন। তো গণতন্ত্রের গলা টিপে যখন ধরে আছে, সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। আমাদের অনেক কর্মীর বিরুদ্ধে ফলস কেস হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। আমাদের লোকেরা ইভেন কোনো জায়গাতে যদি কোনো সামাজিক অনুষ্ঠান করতে চাইছে, যেহেতু বিজেপির তকমা আছে, সেখানে বাধা দেওয়া হচ্ছে। সালানপুরে জগদ্ধাত্রী পুজোর প্ল্যানিং ছিল, তো যে মাঠে জগদ্ধাত্রী পুজো হওয়ার কথা, যেহেতু বিজেপি ছেলেরা করছে, সেই জন্য ওখানে একটা গন্ডগোল সৃষ্টি করে সেই মাঠে এরা করতে দিল না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমরা সংকল্পবদ্ধ আছি, এটাই আমাদের কাজ, আমাদেরকে করতে হবে, লড়াইটাই আমাদের কাজ। সেই জায়গা থেকে সাংবিধানিক নিয়ম অনুযায়ী এসআইআর চলে এসেছে। আসানসোল শিল্পাঞ্চলে কতটা প্রভাব পড়তে পারে? আপনার যে জুরিসডিকশন, আপনার যে দায়িত্ব আছে, কতটা প্রভাব পড়তে পারে কি মনে করেন? দেখুন, এসআইআর এর রাজনৈতিক প্রতিফলন কি হবে না হবে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের সাংবিধানিক যে ব্যবস্থা, গণতন্ত্র, এই গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ভোটার, জেনুইন ভোটার। তা আমাদের এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হয়, 2026-এও নির্বাচন আছে। তা আমরা চাইছি যে যারা জেনুইন ভোটার তারা ভোট দিয়ে সরকার নির্বাচিত করুন। ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, এদের ভোটে যাতে সরকার নির্বাচিত না হয়। তারপরে শেষ কথা তো জনগণ বলবে, জনগণ যাকে ভোট দেবে সে সরকার গঠন করবে। কিন্তু এই পদ্ধতিটা, এই প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট হয়, ভোটার তালিকা যাতে স্বচ্ছ থাকে, জেনুইন ভোটাররা যাতে ভোটার লিস্টে স্থান পায় এবং যারা ভুয়ো এরা যাতে এদের নাম যাতে বাদ যায়। গণতন্ত্রকে যদি সুরক্ষিত রাখতে হয় তাহলে এটা হচ্ছে প্রি কন্ডিশন। তারপরে কি হবে রাজনীতিতে সেটা জনগণ বলছে, সেটা আমাদের কিছু বলার নেই, আমরা এটার জন্যই লড়ছি। সেই জায়গায় নির্বাচন এসে গেছে এবং নির্বাচন এসে যাওয়ায় সবাই চায় নিজের দল জিতুক, একটা জায়গাতে আসুক। সেই জায়গায় কিভাবে এগোচ্ছেন এবং কি এমন কৌশল গ্রহণ করছেন যেখানে অশান্তি থাকবে না, ঝামেলা থাকবে না, মানুষ আপনার হবে, মানুষ বিজেপি? দেখুন, এটাতে আমাদের খুব বেশি ভূমিকা আছে বলে আমি মনে করি না। তার কারণ তৃণমূল 2011 থেকে যেভাবে সরকার চালিয়েছে, তাতে সাধারণ ভোটাররা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভোটাররাই এখন সংকল্প নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূলকে সরাবে। আমরা অনুঘটক মাত্র। আমাদের কাজ হচ্ছে যে আমরা তৃণমূলের বিকল্প হিসেবে একটা স্বচ্ছ প্রশাসন দিতে পারবো, এখানে একটা সুন্দর সরকার চালাতে পারবো। আমাদের সরকার যখন আসবে তখন সাধারণ মানুষ যেমন নিরাপদে থাকবে, সাধারণ মানুষ যেমন সুখে শান্তিতে থাকবে এবং এখানে
যারা কাজ করতে চায় বিভিন্নভাবে, তারা যাতে কাজের সুযোগ পায়, তাদের যাতে বাধা দেওয়ার মতো পরিবেশ না থাকে, এই একটা ভরসা সাধারণ মানুষের সামনে জোগানো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর এইটুকু আমরা করতে পারলে সাধারণ মানুষই এখানে তৃণমূলকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে আনবে। যে মানুষটার সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলছি, তিনি সম্পূর্ণ কয়লাঞ্চলে বিরোধী শিবিরের বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে আছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম দাগ তার লাগেনি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিরোধীরা সরাসরি কিন্তু দেবতনু ভট্টাচার্যের নাম ধরে কোনো কটূক্তি করেন না, কোনো কথাও বলেন না। দাদা, এই যে একটা সিনারিও তৈরি হয়েছে, আন্দোলন হবে, সেখানে বক্তব্য রাখবে, অনেক কিছু হবে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি নাম ধরে বা সরাসরি কালো দাগ লাগানোর চেষ্টা, সেটা এখনো পর্যন্ত কিন্তু শিল্পাঞ্চলে আপনার উপর চোখে পড়েনি। তাহলে এটা আপনার রাজনৈতিক প্লাস পয়েন্ট অবশ্যই সাধারণ মানুষের কাছে। দেখুন, আমার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ সাংগঠনিক দায়িত্ব। জেলা সভাপতি হিসেবে আমাদের ভারতীয় জনতা পার্টির এই জেলার সংগঠনকে ডেভেলপ করানো, তাকে ম্যানেজ করা, কর্মীদের পাশে দাঁড়ানো, কর্মীদের সমস্যাতে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং তাদেরকে উদ্বুদ্ধ করে যাতে তারা এই লড়াইটাতে অংশগ্রহণ করে নিশ্চিন্তে যে আমাদের পেছনে পার্টি রয়েছে। সেই গায়ে দাগ লাগার জায়গাটা দুটো কারণে হয়। এক হচ্ছে কেউ যদি নিজে সেই নোংরা জায়গায় প্রবেশ করে তাহলে দেখা গেল, আরেকটা হচ্ছে কাউকে ডিফেম করার জন্য যখন উপর থেকে কালি ছিটিয়ে দেওয়া হয় তখন হয়। তো আমি এখনো পর্যন্ত নিজে সেই জায়গায় প্রবেশ করিনি, এবং বিরোধীরা নিশ্চিতভাবে সুযোগ খুঁজছে যে কীভাবে দাগ লাগানো যায়। তো সুযোগ যদি তারা পায়, তারা লাগাবে, তখন সেভাবে বোঝা যাবে, ভাবা যাবে। যার সিনারিও রয়েছে, আশা করি বিরোধীরা সেই সুযোগ পাবে না। এবার যে বিষয়টা আসছি, সেটা হচ্ছে বিরোধীদের একটা বক্তব্য হচ্ছে যে বিজেপি কোথায়, গ্রাউন্ডে বিজেপি নেই। সেই জায়গায় আপনি কি বলবেন, যে গ্রাউন্ডে বিজেপি আছে না ইডি সিবিআইতে বিজেপি আছে, যেটা বিরোধীদের মন্তব্য? দেখুন, এই পশ্চিমবঙ্গে আমরা প্রায় 40% ভোট পেয়েছি। 40% বিজেপি তো গ্রাউন্ডে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বিজেপির কর্মীরা, আমরা 11,000 উপরে পঞ্চায়েতে সিট জিতেছি, গ্রাউন্ডে বিজেপি রয়েছে। আমাদের রাজ্যে 65,000 বুথে কমিটি তৈরি হয়েছে, গ্রাউন্ডে বিজেপি আছে। আর আমাদের জেলাতে প্রতিনিয়ত আমরা রাস্তায় হিট করছি, আন্দোলন করছি, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছি। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি রয়েছে, তৃণমূল দেখতে পাচ্ছে না, কারণ তৃণমূল দেখতে চায় না। তৃণমূল বিজেপি দেখলে তারা টেনশন করে যাচ্ছে এখন বিজেপিকে দেখলে। কিন্তু তারা যেমন ভূত দেখলে সাধারণ মানুষ এদিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে, ভূত নেই মনে করে। যখন বিপদ আসে, হিংস্র জন্তু দেখতে পায়, তখন ভেড়া মুখ নিচু করে চলে যায়, ভাবে যে আমি যেহেতু দেখতে পাচ্ছি না, তাহলে ও বোধহয় আমাকে দেখতে পাচ্ছে না, বাবার অস্তিত্ব নেই। কিন্তু বাস্তব অস্তিত্ব আছে, জনগণ দেখছে, আপনারা সবাই দেখছেন। তৃণমূল ভয় পাচ্ছে বলে সে চোখ বন্ধ করে আছে, সে দেখতে পাচ্ছে না, এটাই হচ্ছে কারণ। বিগত কিছুদিন আগেও দেখা গেছিল, আগের যে নির্বাচন ছিল তারপরেও যদি ভাবা যায়, যে বিজেপির কিছু অংশ কিন্তু এদিক ওদিক সরে টরে ছিল আর কি, এরা কিছু দিকে, এরা কিছু দিকে, এরা অন্যদিকে। এবার আপনি সেই দায়িত্বটা আসার পরে বিভিন্ন মঞ্চে দেখা যাচ্ছে সবাইকে কিন্তু একসাথে, এই একসাথে নিয়ে চলার বার্তাটা দিচ্ছেন মানুষকে এবং বিজেপির নেতা নেতৃত্বে। দেখুন, এটা বার্তা দেওয়ার বিষয় না। বিজেপির নেতৃত্ব এবং সাধারণ কর্মী সবাই জানে যে নির্বাচনে যদি জিততে হয় সবাইকে এক জায়গাতে আসতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। মত পার্থক্য সব দলে আছে, প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আলাদা আলাদা, সেই জন্য প্রত্যেকের 100% মতে মেলে না কোনো সময়তে। সেই জন্য এই মত পার্থক্য বা ডিফারেন্স অফ ওপিনিয়ন, এটা একটা বাস্তব এবং এটা চিরন্তন, এটা সবসময় থাকে। কিন্তু আমরা একতাবদ্ধ হই, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের সামনে একটা মিশন থাকে, আমাদের সামনে একটা লক্ষ্য থাকে, একটা আইডিওলজিকে কেন্দ্র করে আমরা একসঙ্গে নিজেদের পার্সোনাল ওপিনিয়নকে ওভারকাম করি। আমরা কিন্তু ডিফারেন্স যেটা আছে সেটাকে ওভারকাম করে আমরা কিন্তু একসঙ্গে হাঁটি একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্য, একটা মিশনকে অ্যাকমপ্লিশ করার জন্য।
তো আমাদের সামনে ক্লিয়ার মিশন আছে 2026-এ পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করা, আমাদের এই জেলায় 7টা বিধানসভার মধ্যে 7টা বিধানসভায় জেতা, এবং এই মিশন অ্যাকমপ্লিশ হলে তবেই সাধারণ মানুষ এখানে নিরাপদে থাকবে, সাধারণ মানুষের ডেভেলপমেন্টের সুযোগ আসবে, সাধারণ মানুষ খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবে। এই বোধটা, এই রিয়েলাইজেশনটা আমাদের বিজেপির কর্মীদের সবার রয়েছে, এবং যত ইলেকশন কাছে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কর্মীরা, নেতারা সবাই কিন্তু এক জায়গায় আসছে তাদের দায়িত্ববোধের কারণে, যেটা প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমার কোনো ভূমিকা নেই, আইডিওলজি রয়েছে এবং তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি রয়েছে, তার ভিত্তিতেই তারা এক জায়গাতে আসছে। আমি আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে, আমি তাদেরকে একসঙ্গে নিয়ে চলতে চাইছি। আমার একটাই ভূমিকা যে আমি কাউকে ঠেলে সরানো, একে বাদ ওকে বাদ, এই নীতিতে আমি বিশ্বাসী না। সেই জন্য সবার স্পেস আছে, সবাই স্পেস পেলেই কাজ করছে। আপনি বলতে চাইছেন যে আপনাদের দলে ব্যক্তি কোনো বিষয় নয়, আইডিয়ালিজমটাই বড় বিষয়। দেখুন, এখানে 3টে জিনিস গুরুত্বপূর্ণ। যে কোনো আইডিওলজিকে প্রতিষ্ঠা করতে গেলে 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ, এবং এটা খুব স্পষ্ট ভাষাতে বৌদ্ধ যারা, তারা এটাকে ফর্মুলায় ফেলে দিয়ে গেছে। ওদের যে বক্তব্য সেটা হচ্ছে বুদ্ধম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি। 3টে পিলারের উপরে সব মিশন দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে বুদ্ধ, মানে হচ্ছে লিডারশিপ, সংঘ মানে হচ্ছে অর্গানাইজেশন, সংগঠন, আর ধর্ম মানে হচ্ছে আইডিওলজি। এই 3টেই সমানভাবে গুরুত্বপূর্ণ। নেতৃত্ব, যে ব্যক্তি সেই নেতা হিসেবে কতটা যোগ্য সেটা যেমন গুরুত্বপূর্ণ, একটা অর্গানাইজেশন, সংগঠন, সেটা সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং আইডিওলজি। এই 3টে জিনিসের উপরেই ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে, এবং এই 3টে জিনিসকে আমরা সমান গুরুত্বপূর্ণ মনে করি। একটা প্রশ্ন যদি করি, ভোট, নির্বাচন, মানুষ ভোট দিতে যাবে, সে তার নিজের মতো ভোট দেবে এবং সেখান থেকে সে ফিরে আসবে। এই জায়গায় মানুষের সুরক্ষা কতটা কতটা আপনারাও দিতে পারবেন মানুষকে? দেখুন, এই দীর্ঘদিনের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে যে সিপিএম আমলে একটা সাইন্টিফিক রিদিম চলতো। সেখানে ঝুট ঝামেলা হতো না, কারণ তারা খুব ভালোভাবে ম্যানেজ করতো বিষয়টাকে। তাদের যে ইন্টিমিডেশন বা মানুষকে ভয় দেখানোর যে বিষয়টা ছিল, সেটা অত্যন্ত সাইলেন্টলি তারা করতো, সেটা এক্সপোজ হতো না সামনে। তৃণমূলের আমলে আমরা দেখতে পাচ্ছি যে একদম নির্লজ্জভাবে সাধারণ মানুষের ভোটাধিকারকে তারা কেড়ে নিচ্ছে। সরাসরি বুদ্ধ হল হচ্ছে, মারামারি করে বুদ্ধ হল হচ্ছে, ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোট দিতে পারছে না তারা। এগুলো একদম সামনে চলে এসছে। সিপিএম আমলে যেটা গোপনে গোপনে হতো। সিপিএম একটা জিনিস ফলো করতো, তারা ক্রিমিনালদের, দুষ্কৃতীদের তারা ব্যবহার করতো রাজনৈতিক কারণে, কিন্তু মঞ্চ দিত না। তৃণমূলে দেখা যাচ্ছে যে যারা দুষ্কৃতী, যারা সন্ত্রাসী, তারাই মঞ্চ আলো করে বসে আছে, তৃণমূল তাদেরকে মঞ্চ দিয়েছে। ডিফারেন্সটা এখানে, এবং এই কারণেই এই যে সন্ত্রাস, এটা সব জায়গায় চলছে। এই সন্ত্রাস তার মোকাবিলা করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। এই যে রিলেশন, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রচন্ড রকম সন্দেহের মধ্যে রয়েছে যে আমরা নিজের ভোট নিজে দিতে পারবো কি পারবো না। শ্রমিক ভট্টাচার্য এক জায়গায় বললেন যে কিছুক্ষণ আগে এলে আমার বাবা, উনি কিছুক্ষণ আগে ভোট দিয়ে চলে গেছেন এখানে, আমি 1 ঘন্টা লেট করলাম বলে দেখা হবে। এটা বাস্তব, এটা চলছে সব জায়গাতে। এখন ইলেকশন কমিশন এসআইআর করছে। ইলেকশন কমিশন তারা যদি চায় তাহলে এখানে সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে। আমরা ইলেকশন কমিশনের উপরেই ভরসা রাখবো যে সাধারণ মানুষের ভোটাধিকারকে নিরাপদ করার বা সুরক্ষিত করার দায়িত্ব ইলেকশন কমিশনের আছে, এবং তারা যেভাবে এসআইআর এ ডেসপারেটলি নেমেছে, আমার ধারণা যে পরবর্তী যে পর্যায়ে ভোটের সময় যা দরকার সেই কাজটা ওনারা নিরপেক্ষভাবে করবেন। বাম আমল দেখেছেন, তৃণমূল আমল দেখছেন,
আপনি আপনার রাজনৈতিক জীবনে কতটা ঘাত প্রতিঘাত, জেল, কারাগার, আন্দোলনে মার খাওয়া, এ সমস্ত কিছু? দেখুন, আমি বরাবরই লড়াইয়ের মধ্যে রয়েছি। রামশিলা যখন পূজন হয়েছিল সেই সময়তে আমি জেলে ছিলাম। পরবর্তীকালে আরএসএস এর প্রচারক হিসেবে যখন নর্থ ইস্টে যাই, সেখানেও একাধিকভাবে আমি প্রশাসনের কোপে পড়েছি। এবং লাস্ট সম্ভবত 2018 সালে আমি আসামে একটা সনাতনীদের সভাতে আমি বক্তব্য রেখেছিলাম। সেই সভাতে আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে যেভাবে এখানে জিহাদিদের সংখ্যা বাড়ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, একটার পর একটা জেলা হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, তাতে যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে পুলিশ প্রশাসন কারোর উপরে ভরসা না করে প্রয়োজন হলে নিজেদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আসামের যতগুলো থানা রয়েছে সব থানাতে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। কংগ্রেস করেছিল, মুসলিম সংগঠনগুলো করেছিল। তো সেই কেস এই গত 2-3 মাস আগে আমি ওখান থেকে মুক্ত হয়েছি। ওখানে পশুপুত্তলিকা দাহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলন, এজিটেশন সব কিছুই হয়েছে। আমি যখন এখানে কাজ শুরু করেছিলাম সেই সময়তে বিভিন্ন থানাতে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই কেস এখনো চলছে। একাধিকবার লালবাজারে আমাকে ডাকা হয়েছে, সেখানে ইন্টারোগেশনের জন্য আমার সঙ্গে কথাবার্তা বলেছে পুলিশের টিম বসে। এই ধরনের চাপ সবসময় রয়েছে। এই চাপ আমরা সিজন হয়ে গেছি। পুলিশকে কারা ভয় করে? যারা কোনোদিন পুলিশের সঙ্গে ডিল করেনি। কেসকে কারা ভয় করে? যারা কোনোদিন কেস খায়নি। জেলকে কারা ভয় করে? যারা কোনোদিন জেলে থাকেনি। তাদের মধ্যে একটা আতঙ্ক থাকে এইসব সম্পর্কে। আমরা এসব অনেক দেখে নিয়েছি, সিজন হয়ে গেছে। আমাদের আর ওইসব করে আমাদের ভয় দেখিয়ে আমাদেরকে রাস্তা থেকে সরানো যাবে না। রাজনীতির বাইরে বাকি সময়টা কি করেন, মানে যদি ব্যক্তিগত প্রশ্নে আসে? একদম কোনো অসুবিধা নেই। আমার লাইফটা খুব ওপেন, সেই জন্য লুকানো ছুপানোর কোনো জায়গা নেই। দেখুন, এক তো হচ্ছে অবসর সময় আমার খুব কম থাকে। তার কারণ আমি নিজেকে একদম ছোট থেকেই যে কাজে আমি নিজেকে নিয়োগ করেছি সেখানে 100% আমি অ্যাটাচ থাকা, কন্টিনিউয়াস সেই প্রসেসের মধ্যে থাকা, কনসিস্টেন্সি মেনটেন করা, ফোকাস নষ্ট না করা, এটা আমার অভ্যাস দীর্ঘদিনের। সেই জন্যে অবসর সময়ে মানে এটা কাজ আর ওটা অবসর এরকমভাবে আমি ভাগ করা আমার হয় না। কিন্তু আমার কিছু হবি আছে। একটা হচ্ছে আমি বই পড়ি। যখন কিছু সময় মানে অন্য চিন্তা ভাবনা থাকে না, তখন আমি বইপত্র পড়ি। আর একটা আমার খুব গুরুত্বপূর্ণ হবি আছে, সেটা হচ্ছে আমি রান্না বান্না করতে পছন্দ করি। নিজের পছন্দ মতো রান্না করি আমি। এবং যখন রান্না করি তখন রান্নার সময়তে আমার মাথায় বিভিন্ন ধরনের পরিকল্পনাও আসে এবং ওটা আমার একটা মানে চিন্তা করার সময় আর কি রান্না করতে। কি কি রান্না ঠিক করেন আর কি ভালো? আমি যে কোনো ধরনের রান্না করি। আমি একদম সম্পূর্ণ আমিষ ভোজি। আমি মাঝে মাঝে কথায় কথায় বলি, অনেকে যখন জিজ্ঞেস করে আমাকে যে নিরামিষ খান না আমিষ খান, আমি নিরামিষ খেলে আমার শরীর খারাপ হয়ে যায়। আমি মাছ মাংস, নর্থ ইস্টে যখন ছিলাম তখন বিভিন্ন ধরনের মাংস, যেগুলো দিকে একদমই প্রচলন নেই, গোমাংস ছাড়া অনেক ধরনের মাংস আমি খেয়েছি এবং সেগুলোকে এনজয় করেছি। এখনো আমি এখানে ট্রেডিশনাল মাটন, চিকেন ছাড়াও পর্ক খাই। পর্ক আমি নিজে রান্না করি, নিজে খাই। একটা বিষয় হচ্ছে যে নর্থ ইস্ট ঘুরেছেন, আসাম গেছেন, পশ্চিমবঙ্গ দেখলেন, শিল্পাঞ্চল দেখছেন, সব জায়গায় কি রাজনৈতিক লড়াইটা সব জায়গায় আলাদা বা রাজনৈতিক ইস্যুটা আলাদা? বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালচার আছে। কালচার বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের। ত্রিপুরাতে আপনি যদি যান, ত্রিপুরা দেখতে পাবেন যে একটা সময় ছিল যখন সিপিএম ক্ষমতায় থাকতো, কংগ্রেসেরা সব পালিয়ে যেত ত্রিপুরা ছিল, ও থাকতে পারতো না।
আর কংগ্রেস যদি ক্ষমতায় চলে আসলো, সিপিএম এর লোকরা সব রাজ্য ছাড়া বাইরে, ওখানে সেই ধরনের কালচার ছিল। আর দুটো পার্টির হাতেই উগ্রপন্থী সংগঠন ছিল, যে ক্ষমতায় আসতো তার উগ্রপন্থী সংগঠন সেখানে টেম্পোরারিলি আন্ডারগ্রাউন্ড চলে যেত, অন্য উগ্রপন্থী সংগঠন অন্য দলে তারা অ্যাক্টিভেট হতো, আবার যখন ওরা ক্ষমতা আসতো নিজের দলকে আন্ডারগ্রাউন্ড করে দিত। এটা একটা কালচার ছিল। যে বাংলাদেশ থেকে যে ব্যাপক ইনফিল্ট্রেশন আসামে হয়েছে, ডেমোগ্রাফিক যেভাবে চেঞ্জ হয়ে গেছে, একটা জায়গা জেলার পর জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে আসামের যারা স্থানীয় লোক যে কোনো কমিউনিটিরই হোক না কেন, তারা রিয়েলাইজ করেছে যে এক জায়গায় এসে রাজনৈতিকভাবে এদেরকে আটকাতে না পারলে একদিন গোটা আসামটা বাংলাদেশ হয়ে যাবে। এই রিয়েলাইজেশনটা এখনো পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে হিন্দুদের মধ্যে আসেনি। কিন্তু তৃণমূলের আমলে লাস্ট কয়েক বছর ধরে আমরা যে ঘটনাবলী দেখতে পেয়েছি, তাতে সাধারণ এখানকার হিন্দুরাও কিন্তু রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে তারা কিন্তু এই পলিটিক্যাল ব্যাপারটাকে কনসিডার করছে, তারা চিন্তা ভাবনা করছে এই বিষয়ে। দেখুন, অন্ধকার পার্মানেন্ট, যে কোনো অন্ধকারের পরেই সূর্যোদয় হয়, এবং পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কমিউনিস্ট শাসনের পরে যখন 2011-তে জনগণ মমতাকে নিয়ে এসেছিল, তৃণমূলের কোনো সংগঠন ছিল না। তৃণমূল নিজের সংগঠনের ভিত্তিতে ক্ষমতায় এসছে এ কথা কেউ বলে না। সাধারণ মানুষ চেয়েছিল, তৃণমূল এসেছিল। এবারও সাধারণ মানুষ চাইছে, এবার তৃণমূল যাবে, বিজেপি আসবে।